প্রবীর, সৌম্য ও অভিজিৎ তিনজন ঘনিষ্ঠ বন্ধু। কলকাতার ব্যস্ত শহুরে জীবন থেকে মুক্তি পেতে তারা সিদ্ধান্ত নিল টাকি যাওয়ার। ইছামতি নদীর তীরে অবস্থিত এই ছোট শহরটি তাদের অনেক দিনের ইচ্ছার জায়গা। পুরনো রাজবাড়ির রহস্যময় পরিবেশ তাদের কাছে বরাবরই আকর্ষণীয় মনে হতো। সকাল সকাল তারা ট্রেনে উঠে বসল। জানালার পাশের সিটে বসে সৌম্য নদীর দিকে তাকিয়ে বলল, ভাবতে পারিস এক সময় এই নদী দিয়ে ব্যবসা চলতো, এখন শুধু ট্যুরিস্টদের নৌকা ভ্রমণ হয়। আর একটা ব্যাপার জানিস? প্রবীর হাসতে হাসতে বলল, এইখানে নাকি কিছু পুরনো বাড়ি আছে যেখানে গেলে মানুষ অদ্ভুত অনুভূতি পায়। অভিজিৎ হাসল, সে তোর গা ছমছমে গল্পের নেশা, তবে অ্যাডভেঞ্চার করতে আপত্তি নেই। দুপুর নাগাদ তারা টাকিতে পৌঁছল। ইছামতির হাওয়ায় এক অদ্ভুত শীতলতা ছিল। হোটেলে চেক ইন করার পর তারা বেরিয়ে পড়ল শহর ঘুরতে। কিছু স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানতে পারল রাজবাড়ির একটু ভিতরের দিকে নাকি একটি পুরনো পরিত্যক্ত বাড়ি রয়েছে। কেউ সেখানে যেতে সাহস করে না। সন্ধ্যার পরে পরিবেশ আরও রহস্যময় হয়ে উঠল। চারিদিক নিস্তব্ধ, শুধু দূর থেকে নদীর বয়ে চলার শব্দ শোনা যাচ্ছিল। রাতের খাবার শেষ করে তিন বন্ধু ঠিক করল সেই বাড়ির দিকে একবার যাওয়া যাক। মোবাইলের টর্চ চালিয়ে তারা এগিয়ে চলল। চারিদিকে কুয়াশার ঘন আস্তরণ, মাঝে মাঝে শেয়ালের ডাক। শূন্য রাস্তায় তাদের নিজেদের পায়ের আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। বাড়ির সামনে এসে তারা থমকে গেল। জায়গাটা যেন বাতাসের থেকেও নীরব। প্রবীর বলল, চল একটু ভেতরে যাই। সৌম্য দ্বিধা করল, আমার মনে হচ্ছে না এটা ভালো আইডিয়া। কিন্তু প্রবীর আর অভিজিৎ এগিয়ে গেল। ভেতরে ঢুকে তারা দেখল ধুলো জমে আছে, কিন্তু আশ্চর্যজনকভাবে কিছু জায়গা পরিষ্কার, যেন কেউ সম্প্রতি হেঁটে চলেছে। হঠাৎই দরজার পাশে থাকা জানালার কাছে কোনো ছায়া দেখা গেল। তিনজনেই পেছনে তাকালো, কিন্তু কিছুই নেই। একটি পুরনো ফ্রেমের ছবি মেঝেতে পড়েছিল। ধুলো ঝেড়ে সৌম্য তাকিয়ে দেখল ছবির মানুষটির চোখ যেন তাদের দিকে তাকিয়ে আছে। ঠান্ডা শ্বাসের অনুভূতি তাদের শরীর বেয়ে নামল। হঠাৎ একটি চাপা হাসির শব্দ শোনা গেল। তিনজনেই চমকে উঠল। সৌম্য বলল, এখানে কিছু একটা আছে, চল ফিরে যাই। অভিজিৎও অস্বস্তি অনুভব করছিল, কিন্তু প্রবীর বলল, আর একটু দেখে নিই। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। একটা দরজা হালকা খোলা ছিল। হঠাৎ দরজার ওপাশ থেকে হালকা গুঞ্জন শোনা গেল। প্রবীর কৌতূহলবশত দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। এক মুহূর্তের মধ্যে প্রবীর হঠাৎ চিৎকার করে উঠল। সে যেন কিছু একটা দেখল এবং মুহূর্তের মধ্যেই দরজাটা প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। সৌম্য আর অভিজিৎ হতবাক হয়ে গেল। তারা দরজা ঠেলে প্রবীরকে ডাকতে লাগলো, কিন্তু কোনো উত্তর নেই। দরজার ফাঁক দিয়ে হঠাৎই একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো, যা মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। হঠাৎ দরজা খুলে গেল। ভেতরে গিয়ে তারা দেখল প্রবীর মেঝেতে পড়ে আছে, নিস্তেজ। তারা তাকে টেনে বের করে আনলো, কিন্তু প্রবীরের দেহ ঠান্ডা, নিথর। সকালে আলো ফোটার পর তারা পুলিশ ডাকলো, কিন্তু পুলিশ এসে বলল, এই বাড়িটা বহু বছর ধরেই পরিত্যক্ত, এখানে কেউ আসে না। কয়েক বছর আগে এখানে রহস্যজনকভাবে একজন মারা গিয়েছিল। সৌম্য আর অভিজিৎ বিমর্ষ মনে শহর ছাড়ল। প্রবীরের মৃত্যু এখনো এক রহস্য। হয়তো সত্যিই এখানে কোনো অলৌকিক শক্তি ছিল, বা হয়তো মানুষের মনের ভয়ই তাকে পরাস্ত করেছিল। তবে টাকির সেই রহস্যময় বাড়ি থেকে ফেরার পর সৌম্য আর অভিজিৎ আজও মাঝরাতে প্রবীরের ডাক শুনতে পায়। একটা চাপা ফিসফিসানি, যা বাতাসের সঙ্গে মিশে যায়। রাতের নীরবতায় তারা দুজন এক অদ্ভুত অনুভূতি নিয়ে জেগে থাকে, কেননা জানালার ওপাশে দূর থেকে এক অদৃশ্য চোখ যেন তাদের উপর নজর রাখছে। সৌম্য এক রাতে হঠাৎ জেগে উঠে দেখল জানালার কাছে এক ছায়ামূর্তি ঝুঁকে আছে। সে দ্রুত আলো জ্বালিয়ে দিল।
কিন্তু মুহূর্তের মধ্যে সেই ছায়া মিলিয়ে গেল। কিন্তু ট্রেনের জানালায় তাকিয়ে সৌম্য যেন আবার সেই চোখ দুটি দেখতে পেল, শুধু তাকিয়ে আছে অন্ধকারের গভীর থেকে। এই ঘটনা কি শুধুই এক কাকতালীয় ব্যাপার, নাকি সত্যিই কোনো অলৌকিক সত্তার প্রভাব? হয়তো টাকির সেই রহস্যময় বাড়িতে প্রবীরের আত্মা চিরকাল বন্দী হয়ে গেল, আর সৌম্য অভিজিৎ আজীবন সেই বিভীষিকার স্মৃতি নিয়ে বেঁচে রইল।